হ্যালো এভরিবডি, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ই রুপি। তো অনেকদিন ধরেই ই রুপি নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করছিল যে কি বিষয়টা কি না জানার জন্য। তো তাদের জন্য আমরা বলি ই রুপিটা এমন একটা সিস্টেম যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট লঞ্চ করেছে, হচ্ছে ডেটটা মনে রাখতে হবে, আগস্ট মাসের 2 তারিখে এটা লঞ্চ হয়েছে। তো এটা কি কাজ করে, ই রুপিটা কি বা কি পারপাসে এটা কে গভর্নমেন্ট লঞ্চ করলো, সেটা যদি জানতে হয় তাহলে আমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু অটোমেটিক্যালি উত্তর খুঁজে পেতে হবে। ফার্স্ট, যে এটা কেন নিয়ে এলো। সেকেন্ড অফ অল, এটা কি, এটা কি ডিজিটাল পেমেন্ট, এটা কি ডিজিটাল কারেন্সি হিসেবে কাজ করবে। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো ফার্স্ট আমরা আসি যে ই রুপি কি। ই রুপি হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ গিফট, প্রিপেড গিফট ভাউচার, মানে যেটা টাকা আগে থেকে লোকে দিয়ে রেখেছে, আমি গিফটটা পেলাম, আমি নিয়ে গিয়ে যেখানে ভাঙানোর দরকার সেখানে নিয়ে গেলে আমাকে ওটা দিলেই টাকাটা দিয়ে দেবে। তো এটা হচ্ছে একটা গিফট ভাউচারের সিস্টেম, সেটা ডিজিটাল মাধ্যমে হবে। তো এটা বেসিক্যালি টার্গেট করা হচ্ছে বা যেটা উদ্দেশ্যে আনা হয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট যে সাবসিডি প্রোভাইড করে, তো সেই সাবসিডি প্রোভাইড করার জন্য যে হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, যে আদার্স যে সেক্টর, এগ্রিকালচারাল সেক্টর, এই যে সেক্টরগুলো রয়েছে, এই সেক্টরে গভর্নমেন্ট প্রচুর অ্যামাউন্টে সাবসিডি দেয়। তো সেই সাবসিডিগুলো কিভাবে দিত না, ডাইরেক্ট বেনিফিট দিত অ্যাকাউন্টে, যে ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ডাইরেক্ট কাস্টমার বা যে যার প্রাপ্য তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত। তাহলে সেটা তো ছিল, তাহলে হঠাৎ করে এটা কেন, এটা কি উদ্দেশ্যে আনা হলো? তো এটা উদ্দেশ্য হচ্ছে খুব সিম্পল, যেটাকে বলছে গভর্নমেন্ট, যেটা হচ্ছে পার্সন অ্যান্ড পারপাস স্পেসিফিক, মানে একটা পারপাসের জন্য একজন ব্যক্তিকে যে অ্যামাউন্টের টাকাটা দেওয়া হচ্ছে, সাবসিডি দেওয়া হচ্ছে বা অনুদান দেওয়া হচ্ছে, সেটা সে সেই পারপাসেই খরচা করতে পারবে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কেন সেই পারপাসের কথা আসছে। তো এটা যদি জানতে হয় তাহলে আমরা দেখেছি এই ই রুপিটা যেমন প্রাইভেট সেক্টর ইউজ করতে পারবে, সেরকম গভর্নমেন্ট সেক্টর ইউজ করতে পারবে। তো গভর্নমেন্ট সেক্টর নয়, ঠিক আছে, অনুদান দিচ্ছে, তাহলে হঠাৎ প্রাইভেট সেক্টরের কেন দরকার হয়ে পড়লো? তো এই প্রশ্নটা তো সবাই করবে যে কেন, কি দরকার। তো সেই কারণে আমরা একটু যদি গল্পটাকে চিন্তা করি, আমি একটা ছোট গল্প বলি তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। সেটা হচ্ছে একজন ব্যক্তি একটি কোম্পানিতে চাকরি করে, তো তার মার্কেটিং এর কাজ। তো সারাক্ষণ সে কি করছে, বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছে, হোটেলে থাকছে। তো কোম্পানি তাকে প্রতিদিন হোটেলে থাকার জন্য টাকা দিচ্ছে। সাপোজ আমি ধরে নিলাম তাকে 5,000 টাকা দেওয়া হচ্ছে। তো সেই ব্যক্তি কি করছেন, প্রথমেই জায়গায় নেমে পার ডে 5,000 টাকার হোটেলে না থেকে একটি 3,000 টাকার হোটেল খুঁজে বের করছেন, এবং তার ফলে কি হচ্ছে, প্রতিদিন তার 2,000 টাকা এক্সট্রা, কোম্পানির টাকার এক্সট্রা তার অ্যাকাউন্টে বা তার পকেটে চলে আসছে। তো এই ঘটনাটা যদি কন্টিনিউয়াস ঘটতে থাকে এবং সেই কোম্পানিতে যদি 100 জন লোক থাকে, তাহলে প্রতিদিন কোম্পানির কত টাকা এক্সেস খরচা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই টাকাটাকে বাঁচাতে যদি কোম্পানি পারে, যদি কোম্পানির এটা সেভিংস হয়, তাহলে দেখা যাবে সে কিন্তু নেক্সট ইয়ারে বা পরবর্তীকালে একটা নতুন প্রজেক্ট নিয়ে আসতে পারে, যেখানে আরো 50 জনের কিন্তু কর্মসংস্থান হতে পারে। তো সেই জায়গাটাকে মাথায় রেখে এটা প্রাইভেট সেক্টরের জন্য ওপেন করে দেওয়া হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিলাম হোটেল, এটা কিন্তু বিভিন্ন পারপাসে ইউজ হতে পারে। ঠিক একই রকম ভাবে যদি আমরা ধরি যে এগ্রিকালচার সেক্টরে গভর্নমেন্ট তার ফার্টিলাইজারের জন্য সাবসিডি দিচ্ছে, আমরা জানি গভর্নমেন্ট ফার্টিলাইজার সাবসিডি দেয়। আর মজার বিষয় হচ্ছে এগ্রিকালচার সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে যাই ইনকাম হোক না কেন, এটা ইনকাম ট্যাক্সের বাইরে থাকে। সে 1 টাকা ইনকাম করলো ইনকাম ট্যাক্সের বাইরে, আর 1 কোটি টাকা ইনকাম করলো ইনকাম ট্যাক্সের বাইরে, কারণ এগ্রিকালচারাল ফার্মার যারা তাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না, কিন্তু তারা অনুদান পায়। এই অনুদানটা কোথা থেকে আসছে, না গভর্নমেন্ট দিচ্ছে। গভর্নমেন্ট কোথা থেকে দিচ্ছে, না গভর্নমেন্ট যে ট্যাক্স কালেকশন করছে সেই ট্যাক্সের থেকে তারা এটা দিচ্ছে। তাহলে আলটিমেট কিন্তু ঘুরিয়ে যদি বলি যে গভর্নমেন্ট দিচ্ছে জনগণের টাকা কাউকে না কাউকে। এবার সেই পারপাসটা, এবার চলে আসি পারপাস স্পেসিফিক। কিরকম, আমি সাপোজ এক্সাম্পল হিসেবে যদি ধরি যে এ একজন ফার্মার, তার কাছে 10 বিঘা জমি আছে। তো সেই 10 বিঘা জমিতে তার যা সার কিনতে লাগে তার একটা পার্সেন্টেজ টাকা গভর্নমেন্ট সাবসিডি হিসেবে দিচ্ছে, আমি ধরেই নিলাম। তো এই টাকাটার জন্য তাকে দেখা গেল এর জন্য তাকে 1,000 টাকা গভর্নমেন্ট দিচ্ছে সাবসিডি পারপাস, যদি 10 বিঘা চাষ করে সে। তো এই টাকাটা কি হয় না, এ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি হিসেবে চলে যেত, কোনো সমস্যা নেই, টাকা দিচ্ছে, টাকা চলে যাচ্ছে, সে সব চাষবাস করছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি সেই ব্যক্তি 10 বিঘা জমি চাষ না করে, তার মানে এগ্রিকালচারাল যে প্রোডাকশনটার জন্য, যে অ্যামাউন্ট অফ এগ্রিকালচারাল প্রোডাকশনের জন্য সরকার টাকাটা দিচ্ছিল, সেই অ্যামাউন্ট অফ প্রোডাকশন যদি না করে, সে এবার দেখা গেল সে 2 বিঘা জমিতে চাষ করছে মাত্র,
তাহলে সেই 2 বিঘা জমিতে চাষ করছে আর দেখাচ্ছে 10 বিঘা, তাহলে টাকাটা কিন্তু সে 1000 টাকাই পেয়ে যাচ্ছে তো। এগ্রিকালচার সেক্টরে সে 10 বিঘা জমিতে চাষ করলে যে পরিমাণ সার খাদ্যদ্রব্য উৎপাদন হতো সেটা কিন্তু দেশের মোট উৎপাদনের মধ্যে ঢুকে আসতো, কিন্তু সে কি করলো 2 বিঘা করলো, বাকি 8 বিঘাতে সার কিনলোই না। তাহলে কি হলো না, এই 8 বিঘা সার কিনলে তাকে তো 1000 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু সে কি করলো 8 বিঘার জন্য চাষ না করে টাকাটা কিন্তু তার অ্যাকাউন্টে চলে গেল। তার মানে দেখা গেল যে পরিমাণ সার কেনার জন্য সরকার সাবসিডি দিচ্ছিল তার থেকে সে এক্সেস টাকা বের করে নিল। ঠিক একই এক্সাম্পল যদি ধরি আমরা, যে গভর্নমেন্ট কোনো স্টুডেন্টকে একটা ল্যাপটপ কেনার জন্য টাকা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, তার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। সে কি করছে, সেই টাকা দিয়ে, সেই অ্যামাউন্টের টাকা দিয়ে টোটাল টাকা খরচা করে ল্যাপটপ না কিনে সে কিছু টাকা বের করে নিয়ে এসে অন্য পারপাসে খরচা করলো, বাকিটা সে ল্যাপটপ কিনলো। তার মানে এখানে কিন্তু গভর্নমেন্ট যে পারপাসে টাকা দিচ্ছিল তা সেটা কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে, তাই না? তো এই জন্য গভর্নমেন্ট কি করলো, দুটো জিনিস আনলো, যে ই রুপিতে সে কি করলো না পার্সন এন্ড পারপাস স্পেসিফিক বলে দেওয়া হলো। মানে আমি যাকে দিচ্ছি সেই পাবে, আর যে পারপাসের জন্য নেওয়া হচ্ছে সে শুধু সেই পারপাসেই টাকাটা খরচা করতে পারবে। যদি কোনো কারণে আমাকে অনুদান দেয় কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, তাহলে আমি ওই টাকাটা কলেজকেই পেমেন্ট করতে পারবো। তাহলে এখানে কিভাবে হচ্ছে না, এটা করার জন্য প্রত্যেকের একটি ফোন থাকা দরকার। সেটা স্মার্টফোন হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ফোন হলেই হবে। যদি স্মার্টফোন থাকে তাহলে কিউআর কোড আসবে, আর যদি এমনি নর্মাল ফোন থাকে তাহলে এসএমএস এর মাধ্যমে আসবে, এবং সেটা পুরোটাই ক্যাশলেস হবে, এবং সেখানে কোনো ট্রানজাকশন এইভাবে হবে না, মানে একদম পুরোটাই ডিজিটাল মাধ্যমে হবে। মানে কন্ট্যাক্টলেস আমার ট্রান্সফার হবে, এবং ক্যাশেরও ট্রানজাকশন হবে না। যার যেটা দরকার তার কাছে যাবে, সেটা অটোমেটিক সেই জিনিসটা পাবে, তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। সেটা কে নিয়ে এসছে না, এনপিসিআই। এনপিসিআই এই প্ল্যাটফর্মটা নিয়ে এসছে ভেরিয়াস ব্যাংকের সাথে টাই আপ করে। তো প্রথম অবস্থায় 11টা ব্যাংক, আমি লাস্টে দেখবো যে কোন কোন ব্যাংকের মাধ্যম দিয়ে এই সিস্টেমটা আনা যেতে পারে। এবার আমরা চলে আসি যে কিভাবে অ্যাকচুয়ালি ইউপিআইটা কাজ করবে। ফার্স্ট আমরা ধরি যে এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টর এটা কোনো একজন ব্যক্তিকে এই ই রুপি ভাউচারটা দিতে চাইছে। সেটা একজন কোম্পানির মালিকও হতে পারে অথবা গভর্নমেন্টও হতে পারে। তা গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্ট প্রথমে সেই টাকাটা ব্যাংকের কাছে পাঠিয়ে দেবে। এই ব্যাংকের কাছে পাঠিয়ে দিয়ে বলবে যে আমাকে অমুক টাকা অমুক ব্যক্তির নামে একটা ই রুপি ভাউচার দাও। তো অটোমেটিক ব্যাংকের কাছে যে টাকাটা চলে আসবে, ব্যাংক কি করবে, যে চেয়েছিল তাকে সেটা দিয়ে দেবে। তো কার মাধ্যমে দেবে, এনপিসিআই পুরোটাই প্ল্যাটফর্মে হচ্ছে। সেই ভাউচারটা চলে যাবে ব্যক্তির কাছে, যে ব্যক্তি নামে এটা ইস্যু করা হয়েছে। তো সেই ব্যক্তি কোথায় যাবে না, একটা টেলিফোনে যাবে, আইদার সেটা কিউআর কোড হিসেবে যাবে অথবা এসএমএস হিসেবে যাবে। এবার সেই ব্যক্তি কি করবে, সেটা নিয়ে গিয়ে তাকে সার কিনতে দেওয়া হয়েছে, সে হোটেলে নিয়ে গিয়ে দেখালে কিন্তু কাজ করবে না। কেন, পারপাস স্পেসিফিক বলে দেওয়া হয়েছে, পারপাসটা কিন্তু ফিক্সড। অন্য কোনো পারপাসে এই টাকাটা খরচা করা যাবে না, বা এই ভাউচারটাকে ইউজই করা যাবে না। তাহলে এবার কোথায় যেতে হবে, যে পারপাসে তাকে এটা দেওয়া হয়েছে সে সেই জায়গায় যাবে। সেই জায়গায় গিয়ে কি করবে, বলবে আমার কাছে এরকম একটা ভাউচার আছে, আমার কাছে এরকম একটা কিউআর কোড আছে, আপনি এটা দেখুন। তো ও কি করবে, সাথে সাথে যে সার্ভিস দিচ্ছে, যদি সারের দোকান হয় সার, যদি হোটেল হয় হোটেল, যদি ল্যাপটপের দোকান হয় ল্যাপটপ দোকান, কি করবে না সে সাথে সাথে ওই কোডটাকে ব্যাংকের কাছে পাঠিয়ে দেবে। যেই মুহূর্তে ব্যাংকের কাছে চলে এলো, ব্যাংক সাথে সাথে কনফার্ম করবে যে হ্যাঁ যাকে দিয়েছিলাম সেই ইউজ করছে। তো সে ব্যাংক কি করবে, যে নাম্বারে ইউজ হয়েছিল সেখানে একটা ওটিপি পাঠাবে। যখন বেনিফিশিয়ারি যখন ওটিপিটাকে কনফার্ম করবে যে হ্যাঁ আমি পেয়ে গেছি, আমি দোকানে এসেছি, আমি ওটিপিটা দিলাম, তো ওটিপিটা যেই আমি মোবাইলে কনফার্ম করব, ব্যাংক সাথে সাথে ওই ল্যাপটপ বা সারের দোকান বা হোটেলে যে আছে তার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবে। যেই মুহূর্তে তার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবে, সাথে সাথে যে সার্ভিস প্রোভাইডার ছিল সে সাথে সাথে আমাদেরকে এটা দিয়ে দেবে, সাথে সাথে আমাদের সার্ভিসটা তাকে দিয়ে দেবে। এটা হচ্ছে টোটাল স্ট্রাকচার। তার মানে এখানে কোনো লিকেজ নেই। মাথায় রাখতে হবে যে আমি যদি 10,000 টাকা পাই কোনো একটা পার্টিকুলার কাজের জন্য, তাহলে আমাকে সেই কাজের জন্য 10,000 টাকাই খরচা করতে হবে। ওখানে 8,000 টাকা খরচা করে 2,000 টাকা নিয়ে নেবো বা অন্য কোনো পারপাসে খরচা করবো, সেটা কিন্তু করা যাবে না। তার মানে আমরা যে পরিমাণ ট্যাক্স দিয়ে সরকারের আয় বাড়াচ্ছি, সরকার যে পরিমাণ অনুদান দিচ্ছে, যে পারপাসের জন্য দিচ্ছে, সেই পারপাসেই পুরো টাকাটা খরচা করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা খরচা করা যাবে না। তার মানে এটা কিন্তু যেমন প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে যে লিকেজ ছিল, যে আমি 10
10,000 টাকা দিলাম, ওখান থেকে 2,000 টাকা বেরিয়ে গেল, 8,000 টাকা কাজ হলো। তো সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে যদি আমরা আমাদের এই ই রুপি ভাউচারটা চালু হয়ে যায়। তাহলে এবার আমরা আসি যে এটা কি ডিজিটাল কারেন্সি? না, অ্যাকচুয়ালি ডিজিটাল কারেন্সি তা নয়। ডিজিটাল কারেন্সিটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লেজারের মাধ্যমে হয়, যেটাকে আমরা ক্রিপ্টো কারেন্সি দেখেছি বা বিটকয়েন দেখেছি। যে ক্রিপ্টো কারেন্সি একটা পার্ট হচ্ছে বিটকয়েন হিসেবে দেখেছি। তো ওটা ডিস্ট্রিবিউটেড থাকে, ওখানে কন্ট্রোলটা একজনের হাতে থাকে না। কিন্তু এটা ডিজিটাল কারেন্সি নয়, যেহেতু এটা পুরোটাই এনপিসিআই কন্ট্রোল করছে, ইজ এ সেন্ট্রালাইজড প্রসেস। তো সো দিস ইজ নট অ্যান ডিজিটাল কারেন্সি। ক্লিয়ার? তো এবার আমরা চলে আসছি যে আমাদের কোন কোন ব্যাংক এই কাজটা করতে পারছে। টোটাল 11টা ব্যাংকের নাম আছে। তো যে যারা এটাকে ইস্যু করবে বা যে যে জায়গায় গিয়ে আমরা এটাকে রিডিম করতে পারবো বা ভাউচারটাকে ভাঙাতে পারবো, তার মধ্যে হচ্ছে এই ব্যাংকগুলো হচ্ছে ইস্যু করার ব্যাংক এবং রিডিম করার ব্যাংক: স্টেট ব্যাংক, আইসিআইসিআই, এইচডিএফসি, পাঞ্জাব ন্যাশনাল, অ্যাক্সিস ব্যাংক এন্ড ব্যাংক অফ বরোদা। আর যারা শুধু ইস্যু করবে, যারা ভাঙাতে পারবে না, তারা হচ্ছে এটা। তো পরবর্তীকালে আরো নতুন ব্যাংক অ্যাড হতে থাকবে, আরো নতুন কর্পোরেট সেক্টর অ্যাড হতে থাকবে। অটোমেটিক্যালি এটা কিন্তু একটা মাধ্যম হিসেবে দাঁড়াবে পেমেন্ট সিস্টেম, ডিজিটাল পেমেন্ট সিস্টেম ফর পারপাস স্পেসিফিক, মানে একটা পার্টিকুলার পারপাসের জন্যই এটা খরচা করা যাবে এবং সেই পারপাস ছাড়া অন্য কোনো জায়গায় এই টাকাটাকে কিন্তু খরচা করা যাবে না। আপনাদের কি মনে হয় যে এটা সত্ত্বেও কি দুর্নীতি করা সম্ভব? যদি সম্ভব মনে হয় তো অবশ্যই লিখুন যে হ্যাঁ, এটা ইমপ্লিমেন্ট করা সত্ত্বেও কখনো কখনো দুর্নীতি হলেও হতে পারে। কিভাবে হতে পারে সেটাও যদি আপনার মনে হয় অবশ্যই অবশ্যই লিখে জানান। আমরা এটা নিয়ে আবার ডিসকাশন করব। তো যাই হোক, ভালো থাকবেন আর লাইক শেয়ার অবশ্যই করুন যাতে সবাই এটা দেখতে পায়। থ্যাংক ইউ।